নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 9-এর তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ে শ্বসন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সামেটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। এখানে আমরা শুধু প্রশ্নগুলোই বলছি না, প্রশ্নের সাথে সাথে আমরা তার উত্তরগুলোও বলেছি। এখানে যে পি দিয়ে পেজ নাম্বারগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের ক্লাস 9-এর প্রান্তিক কোম্পানির সহায়িকা, প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ সহায়িকা, এই সহায়িকাটা অনুসারে দেওয়া আছে পাতা নম্বরগুলো। তোমাদের কাছে যদি ওই কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে প্রশ্নগুলো খুঁজে তোমরা দাগিয়ে নিও। যদি তোমাদের কাছে অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে প্রথমে প্রশ্নগুলো খুঁজবে, যদি তোমরা পেয়ে যাও তাহলে প্রশ্নগুলো দাগিয়ে নাও। আর যদি তোমরা না পাও তাহলে আমরা এখানে শুধু প্রশ্নই বলছি না, তার সাথে সাথে উত্তরগুলোও বলছি, তাহলে উত্তরগুলো তোমরা একটু লিখে নিও। চলো এবার শুরু করা যাক। তো প্রথমে আছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণের পথটি ছকের সাহায্যে লেখো। এর জন্য এই উত্তরটা লিখলে হবে, মানব ফুসফুসে O2 এর প্রবেশ প্রশ্বাস পথ, বায়ুমণ্ডলে O2 সেখান থেকে যাচ্ছে হচ্ছে বহির্নাসারন্ধ্র, সেখান থেকে যাচ্ছে হচ্ছে নাসা পথে, সেখান থেকে আসছে অন্তর্নাসারন্ধ্রে, সেখান থেকে যাচ্ছে নাসা গলবিল, সেখান থেকে যাচ্ছে গ্লটিস, সেখান থেকে যাচ্ছে ষড়যন্ত্র, সেখান থেকে যাচ্ছে ট্রাকিয়া, সেখান থেকে যাচ্ছে ব্রঙ্কাস, সেখান থেকে যাচ্ছে ব্রঙ্কিওল, সেখান থেকে যাচ্ছে অ্যালভিওলাই। পরবর্তী প্রশ্নটা বলেছে তোমার শ্বাসক্রিয়ায় সহায়ক দুটি পেশির নাম লেখো। প্রশ্বাস কার্যে সাহায্যকারী পেশি হচ্ছে মধ্যচ্ছদা বহিস্থ ইন্টারকস্টাল পেশি, আর নিঃশ্বাস কার্যে সাহায্যকারী পেশি হচ্ছে মধ্যচ্ছদা অন্তস্থ ইন্টারকস্টাল পেশি ও উদর পেশি। প্রশ্নটা বলেছে শক্তির মুক্তি ও রূপান্তরে শ্বসনের তাৎপর্য ব্যাখ্যা করো। এর জন্য এই উত্তরটা লিখলে হবে, শ্বসন প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য অর্থাৎ শ্বসন বস্তু জারিত হয়ে খাদ্যস্থ শক্তির মুক্তি ঘটায়। স্থৈতিক শক্তি খাদ্যে আবদ্ধ থাকে। খাদ্য জারিত হওয়ার ফলে স্থৈতিক শক্তি গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত হয়ে মুক্ত হয়। সুতরাং শ্বসনে স্থৈতিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। প্রশ্নটা বলেছে প্রশ্বাসে পেশির ভূমিকা আলোচনা করো। প্রশ্বাসে পেশির ভূমিকা, প্রশ্বাস গ্রহণ ও বর্জনের সময় প্রধানত ডায়াফ্রাম ও আন্তঃপ্রাজরের পেশি কাজ করে। প্রশ্বাস গ্রহণে ডায়াফ্রাম নিচের দিকে নেমে আসে, আন্তঃপ্রাজরের বাহ্যিক পেশি সংকুচিত হয়, ফলে ফুসফুসে বায়ু প্রবেশ করে। প্রশ্বাস বর্জনে এই পেশিগুলো শিথিল হয়, ডায়াফ্রাম ওপরের দিকে উঠে আসে এবং বায়ু বাইরে নির্গত হয়। এইভাবে পেশিগুলি ফুসফুসে বায়ু প্রবেশ ও নির্গমনে সহায়তা করে। প্রশ্নটা বলেছে ধূমপানের ফলে কি কি সমস্যা দেখা যায়। ধূমপান মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি মাধ্যম আমাদের কাছে সতর্কীকরণ বার্তা পৌঁছে দেয়। ধূমপানের সময় বিড়ি ও সিগারেট থেকে নির্গত ধোঁয়া সরাসরি গ্রহণ করলে তাকে সক্রিয় ধূমপান অর্থাৎ অ্যাক্টিভ স্মোকিং, এবং পাশে থাকা লোকজনের দেহে প্রবেশ করলে তাকে নিষ্ক্রিয় ধূমপান অর্থাৎ প্যাসিভ স্মোকিং বলে। ধূমপানের ফলে 1. ফুসফুসের স্থিতিস্থাপকতা হ্রাস পায়। 2. বায়ুপথের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। 3. ফুসফুস আবরণ বা প্লুরার প্রদাহ দেখা দেয়। 4. শ্বাসতন্ত্র সম্পর্কিত বিভিন্ন প্রতিবর্তক ক্রিয়ার জটিলতা দেখা দেয়। ধূমপানের সময় যে ধোঁয়া নির্গত হয় তাতে নানান রকম বিষাক্ত পদার্থ থাকে, যেমন কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, অ্যাসিটোন, হাইড্রোজেন সায়ানাইড, বেনজোপাইরিন প্রভৃতি। ফলে এই সব দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নানান রকম রোগ সৃষ্টি হয়, যেমন ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, শ্বাসনালী, ফুসফুস ও মূত্রাশয়ের ক্যান্সার ইত্যাদি। সক্রিয় ধূমপানের তুলনায় নিষ্ক্রিয় ধূমপান অধিক ক্ষতিকর, কারণ সক্রিয় ধূমপানে পরিবেশে ধোঁয়া ছাড়ার পর এর মধ্যে উপস্থিত উপাদানগুলি বাতাসের O2 দ্বারা জারিত হয়ে অধিক ক্ষতিকারক হয়ে ওঠে। প্রশ্নটা বলেছে সন্ধান কাকে বলে, সন্ধান কয় প্রকার ও কি কি। জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শ্বসন বস্তু প্রধানত গ্লুকোজ অক্সিজেন ছাড়াই বিভিন্ন অণুজীব কর্তৃক আংশিকভাবে জারিত হয়ে বিভিন্ন জৈব বস্তু ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড উৎপন্ন করে এবং শ্বসন বস্তুস্থিত শক্তির নির্গমন ঘটায়। তাকে সন্ধান বা ফার্মেন্টেশন বলে।
সন্ধান কয় প্রকার ও কী কী? উৎপন্ন বস্তুর প্রকৃতি অনুযায়ী সন্ধান বিভিন্ন প্রকার হয়, যেমন 1 কোহল সন্ধান, 2 ল্যাকটিক অ্যাসিড সন্ধান, 3 অ্যাসিটিক অ্যাসিড সন্ধান, 4 বিউটারিক অ্যাসিড সন্ধান। প্রশ্নটা বলেছে গ্লাইকোলাইসিস কি, একে ইএমপি পথ বলে কেন? শ্বসনের যে সাধারণ পর্যায়ে কোষের সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ কয়েক রকম উৎসেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড অর্থাৎ CH3COCOOH, 2 অণু ATP, 2 অণু NADH2 ও 2 অণু H2O উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে। গ্লাইকোলাইসিসের অপর নাম ইএমপি পথ। ইএমপি পথ বলে কেন? তার উত্তর, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধারাবাহিক বিক্রিয়াগুলি বিজ্ঞানী ডেন মেয়ারহফ ও পারনাস আবিষ্কার করেন বলে নামানুসারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমপি পথ বলে। আমরা বলেছে সন্ধান প্রক্রিয়ার 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। অর্থনৈতিক গুরুত্ব: 1 বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সন্ধান ক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, ভিনিগার, ইয়োগার্ট নামক টক দই, সন্ধানীকৃত মাংস, পাউরুটি, সন্ধানীকৃত সবজি, চাটনি, আচার প্রভৃতি তৈরি করা। সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন অ্যালকোহল ও অ্যাসিটন ভেষজ শিল্পে এবং রসায়নাগারে বিভিন্ন পরীক্ষায় ব্যবহৃত হয়। 3 সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় রাসায়নিক বস্তু উৎপন্ন করা হয়। প্রশ্নটা বলেছে জারণের প্রকৃতি ও উৎপন্ন শক্তির ভিত্তিতে সবাত ও অবাত শ্বসনের পার্থক্য লেখো। দেখো, বিষয় সবাত শ্বসন অবাত শ্বসন দেওয়া আছে, তাহলে জারণের প্রকৃতি অনুসারে ওই 2 নম্বর পয়েন্টটার উত্তরটা হবে এই রকম শ্বসনে শ্বসন বস্তুর গ্লুকোজ সম্পূর্ণ জারণ হয়, এই রকম শ্বসনে শ্বসন বস্তুর গ্লুকোজ অসম্পূর্ণ জারণ হয়। আর 3 নম্বরটা হবে শক্তির পরিমাণ, এই প্রক্রিয়ার প্রতি অণু গ্লুকোজ দহনে 686 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, এই প্রক্রিয়ার প্রতি অণু গ্লুকোজ দহনে মাত্র 50 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। আমরা বলছে ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন অ্যাসিডটি হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের প্রতি অণুতে 3টি কার্বক্সিলিক অর্থাৎ -COH মূলক থাকায় ক্রেবস চক্রকে টিসিএ চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। পরবর্তীতে এবার আছে তোমাদের 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটা বলেছে পার্থক্য লেখো শ্বসন ও দহন, সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব লেখো। প্রশ্নমান হচ্ছে 3+2। শ্বসন ও দহনের পার্থক্য: বিষয় দহন, শ্বসন 1 উৎসেচকের ভূমিকা। দহন এক রকমের অজৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে উৎসেচকের কোনো ভূমিকা নেই। শ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যা উৎসেচকের সক্রিয়তা সম্পন্ন হয়। 2 হচ্ছে শক্তি উৎপাদন, এই প্রক্রিয়া শক্তির দ্রুত মুক্তি ঘটে আর এই প্রক্রিয়ায় শক্তির মুক্তি ধীরে ধীরে ঘটে। বস্তু এই প্রক্রিয়ায় আলো এবং তাপ উভয়ই উৎপন্ন হয়, এই প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, আলো সাধারণত উৎপন্ন হয় না। তারপরে 4 হচ্ছে শক্তির পরিমাণ, এই প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি কোথাও সঞ্চিত হয় না, সবটুকুই পরিবেশে ছড়িয়ে পড়ে আর এই প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি সাময়িকভাবে এটিপি অণুর মধ্যে সঞ্চিত হয়। এর অর্থনৈতিক গুরুত্ব: 1 বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সন্ধান ক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, ভিনিগার, ইয়োগার্ট নামক টক দই, সন্ধানীকৃত মাংস, পাউরুটি, সন্ধানীকৃত সবজি, চাটনি, আচার প্রভৃতি তৈরি করা। সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন অ্যালকোহল ও অ্যাসিটন ভেষজ শিল্পে এবং রসায়নাগারে বিভিন্ন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। 3 সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় রাসায়নিক বস্তু উৎপন্ন করা হয়। প্রশ্নটা বলেছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। প্রক্রিয়াটা রেখাচিত্রের মাধ্যমে যেখানে দেওয়া আছে সেটা তোমরা দেখে নাও। প্রশ্নটা বলেছে রেখাচিত্রের সাহায্যে ক্রেবস চক্রটি দেখাও, দেখে নাও। প্রশ্নটা বলেছে মানবদেহে শ্বসন কৌশল আলোচনা করো, অথবা এই প্রশ্নটা এইভাবে পড়তে পারে মানবদেহে নিঃশ্বাস ও প্রশ্বাস ক্রিয়া কিভাবে ঘটে। এর জন্য এই উত্তরটা লিখলে হবে মানুষের শ্বাসকৌশল। মানুষের শ্বাসকার্য একটি যান্ত্রিক পদ্ধতি যা 2টি পর্যায়ে সম্পন্ন হয়, যথা এ প্রশ্বাস বা শ্বাসগ্রহণ ও বি নিঃশ্বাস বা শ্বাসত্যাগ। এ প্রশ্বাস বা শ্বাসগ্রহণ
এক, প্রশ্বাসের শুরুতে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায়। প্লুরা গহ্বরের আয়তন দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। 2, একই সাথে বহিস্থ ইন্টারকস্টাল পেশি সংকুচিত হয়ে বক্ষপিঞ্জর উপরের দিকে উঠে যায়, ফলে বক্ষগহ্বর তথা প্লুরা গহ্বরের আয়তন বৃদ্ধি পায় ও ফুসফুসের বায়ুর চাপ কমে যায়। 3, এর ফলে অধিক ওটুযুক্ত বায়ু পরিবেশ থেকে বহির্নাসারন্ধ্র, নাসাপথ, অন্তর্নাসারন্ধ্র, ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিয়ল পথে, অ্যালভিওলাই বা বায়ুপথে প্রবেশ করে। 4, অ্যালভিওলাইতে ব্যাপন পদ্ধতিতে রক্তের সঙ্গে বায়ুথলির O2 ও CO2 গ্যাসের আদান প্রদান ঘটে। শ্বাসগ্রহণের পর সমস্ত শ্বাসপেশিগুলি শিথিল হয়, ফলে মধ্যচ্ছদা পুনরায় ওপরের দিকে উঠে আসে এবং বক্ষপিঞ্জর আগের অবস্থায় ফিরে আসে। তাছাড়া বক্ষগহ্বর ও প্লুরা গহ্বরের আয়তন হ্রাস পায় এবং ফুসফুসে তা চাপ সৃষ্টি করে, ফলে অধিক CO2 যুক্ত বায়ু উল্টো শ্বাসপথে বহির্নাসারন্ধ্র দিয়ে পরিবেশে বেরিয়ে যায়। প্রশ্নটা বলেছে শ্বসনের তাৎপর্যগুলি লেখো। প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা তাৎপর্য নিচে আলোচনা করা হলো। 1, শক্তির মুক্তি। সৌরশক্তি সালোকসংশ্লেষের সময় উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয়। শ্বসনকালে খাদ্যস্থ স্থৈতিক শক্তি তাপশক্তি বা গতিশক্তি রূপে মুক্ত হয়ে জীবদেহের বিভিন্ন বিপাক ক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। 2, শক্তির রূপান্তর জোনাকি এবং কোনো সামুদ্রিক প্রাণীর দেহ থেকে যে আলো বিকীর্ণ হয় তা শ্বসনের উৎপন্ন শক্তির রূপান্তর। ইলেকট্রিক রে নামক এক মাছের দেহে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাও শ্বসনের ফলে উৎপন্ন শক্তির রূপান্তর। শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন তাপশক্তি স্তন্যপায়ী ও পক্ষী শ্রেণীর প্রাণীদের রক্তকে গরম রাখতে সাহায্য করে। 3, বায়ুমণ্ডলের অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সমতা। সালোকসংশ্লেষ ও শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সমতা বজায় থাকে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ বায়ু থেকে CO2 গ্রহণ করে এবং O2 বর্জন করে, ফলে বায়ুমণ্ডলের CO2 গ্যাস হ্রাস পায় এবং O2 গ্যাস বৃদ্ধি পায়। শ্বসনকালে জীব O2 গ্রহণ করে এবং CO2 বর্জন করে বায়ুতে ওই গ্যাস দুটির সমতা বজায় রাখে। প্রশ্নটা বলেছে সবাত শ্বসন ও অবাত শ্বসন কাকে বলে? শ্বসন, যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীবী জীবের কোষস্থ শ্বসন বস্তু অর্থাৎ গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে জল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং শ্বসন বস্তুস্থিত শক্তি সম্পূর্ণরূপে নির্গত হয়, তাকে সবাত শ্বসন বলে। সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ C6H12O6 + 6O2, সেখান থেকে হচ্ছে 6CO2 + 6H2O + 686 ক্যালোরি। তার পরবর্তী হচ্ছে অবাত শ্বসন, যে শ্বসন প্রক্রিয়ায় অবায়ুজীবী জীবের কোষস্থ খাদ্য মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কিন্তু অক্সিজেনযুক্ত যৌগের অর্থাৎ অজৈব অক্সাইড সাহায্যে আংশিকভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য যৌগ উৎপন্ন করে শ্বসন বস্তুস্থিত শক্তির আংশিক নির্গমন ঘটায়, তাকে অবাত শ্বসন বলে। অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ C6H12O6 + 12NO3, সেখান থেকে হচ্ছে 6CO2 + 6H2O + 12NO2 + 50 কিলোক্যালোরি। এগুলো তোমাদের ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের শ্বসন অধ্যায়টা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই সাজেশানের PDF এবং অন্যান্য সাজেশানের PDF সহ বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলিউশনের PDFগুলোও তোমরা ফ্রিতে কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।